দৃষ্টি স্নেহা দুই প্রিয় বন্ধু। সেই কোন ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে পড়াশোনা করছে, কেজি ক্লাস থেকে কলেজ দুজনেই একসঙ্গে আছে। দারুণ বন্ডিং ওদের মধ্যে, একজনের দরকারে আরেকজন সবসময় হাজির। এই যেমন একদিন কলেজে গিয়ে থেকে দৃষ্টি একটু যেন অন্যমনস্ক হয়েছিল, ক্লাস করতে ভালো লাগছিল না। স্নেহাকে বলল ক্লাস কাট মেরে সিনেমা দেখার কথা। ব্যাস অমনি দুজনে বেরিয়ে পড়ল। এই স্নেহা, শুনছিস? কি রে বাবা, হাঁ করে ওদিকে কি দেখছিস? এদিকে একটু শোন না। আচ্ছা ঝামেলা তো, নিজেই বললি চল একটা সিনেমা দেখি, আর এখন পয়সা দিয়ে টিকিট কেটে তোর মুখ দেখবো কেন রে? ভালো সিনেমা ডিস্টার্ব করিস না, দেখতে দে। জাস্ট 2 মিনিট শোন না বাবা, একটা খুব দরকারি কথা তোকে বলবো। বুঝেছি, ভালো সিনেমা আমার কপালে নেই। অগত্যা, বলুন ম্যাডাম, কি বক্তব্য আপনার? একটা অদ্ভুত প্রবলেম হচ্ছে বেশ অনেক দিন ধরেই, কাউকে ঠিক বলতেও পারছি না। তাই তো, তাই সবাইকে ছেড়ে এই বেটাকেই পাকড়ালি। হ্যাঁ রে, আমি কি তোর ডাস্টবিন? যখন যা কিছু হজম হবে না আমার ঘাড়েই ওগরাবি। রাগ করছিস কেন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া আর কাকে বলবো বল? থাক থাক, আর অয়েলিং করতে হবে না, বলে ফেল। জানিস, আমার না মাঝে মাঝেই মনে হয় কেউ যেন আমাকে দেখছে। ফলো করছে? না, ঠিক তা নয়, মানে আমি ফিল করি কেউ যেন আমাকে ওয়াচ করছে, কিন্তু যখন এদিক ওদিক তাকাই কাউকেই দেখতে পাই না। এ তো দেখছি জন্ডিস কেস। মানে? ভেরি সিম্পল, কোনো ছেলে তোর প্রেমে পড়েছে, তোকে ওয়াচ করছে, তোর সিক্স সেন্স তোকে সাবধান করছে, কিন্তু তুই তাকে লোকেট করতে পারছিস না। ব্যাস। ওহো, তোর খালি বাজে কথা, এত বাজে বকিস না। কি হলো ম্যাডাম, সিনেমা দেখার ইচ্ছা না হলে বাইরে চলে যান, বক বক করে আমাদের ডিস্টার্ব করছেন কেন? এই মেরেছে, পাবলিকের গালি খাওয়াবি নাকি? সরি দাদা ভাই, আর হবে না। একদম চুপ, বাড়ি গিয়ে কথা হবে। পাড়ার মুখে অটো থেকে নামলো দুই বন্ধু। স্নেহার বাড়ি একটা গলি ছেড়ে তার পরের গলিতে। স্নেহা সেদিকে এগোতেই দৃষ্টি ওকে ডাকলো। এই শোন না, আবার কি হলো? ওই দোকানটায় যাব, একটু চ না আমার সঙ্গে। ওরা সামনে একটা ইমিটেশনের দোকানে ঢুকলো। দৃষ্টি কিছু কসমেটিক্স দেখছিল। হঠাৎ কেমন যেন থমকে গিয়ে স্নেহার হাতটা চেপে ধরল। স্নেহা ব্যাপারটা আন্দাজ করে ছুটে দোকানের বাইরে বেরিয়ে এলো, কিন্তু আশেপাশে সন্দেহজনক কাউকে দেখতে পেল না। দৃষ্টিও বেরিয়ে এলো। কোথায় রে? কেউ তো নেই, মানে তোকে ফলো করতে পারে এমন কাউকে তো দেখছি না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চল বাড়ি যাই। সে কি রে, তুই যে বললি কিসব কিনবি? ধুর, ভালো লাগছে না, বাড়ি চল। স্নেহার হাত ধরে রাস্তা পার করে দৃষ্টি বাড়ির পথে রওনা দিল। সপ্তাহখানেক পরের ঘটনা। দিনটা রবিবার। ওই দিন দৃষ্টির গানের ক্লাস থাকে। সেদিন ফিরতে বেশ দেরি হলো। ছুটির দিন, ভর দুপুরবেলা, গাড়ি ঘোড়া লোকজন এমনিতেই কম। ও বাসে করেই আসছিল। বাস স্টপে বাসটা থামতে দৃষ্টি নামলো, আরও 2-4 জনও নামলো।
বাসটা চলে যাওয়ার পর দৃষ্টি রাস্তা পার হয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করতেই হঠাৎ সেই অস্বস্তিকর অনুভূতিটা ফিরে এলো। কিন্তু রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। তাহলে একটু অবাক হয়েই ও বাড়িতে ঢুকে পড়ল। পরের দিন কলেজে গিয়ে পুরো ঘটনাটা স্নেহাকে বলল। স্নেহা সব শুনে বলল, নিশ্চয়ই কেউ তোকে আড়াল থেকে দেখছিল। শোন, আবার যদি কখনো এমন হয় একটু ধৈর্য ধরে লক্ষ্য রাখবি। কাউকে গোলমেলে মনে হলে সরাসরি চার্জ করবি। দৃষ্টি চুপ করে শুনল, কিছু বলল না। কলেজের পর টিউশন ক্লাস সেরে বাড়ি ফিরতে 8টা পার হয়ে গেল। মেন রোডে গাড়ি লোকজন থাকলেও পাড়ার ভেতরের রাস্তায় সেই সময় বেশ ফাঁকা হয়ে যায়। দৃষ্টি ধীরে পায়ে হাঁটতে লাগলো। আর 2টো বাড়ি পেরোলেই ওদের বাড়ির গেট। এমন সময় আবার সেই অস্বস্তি। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে থেকেই ও আবার সামনেটা দেখলো। না, কেউ নেই। দূরে ল্যাম্পপোস্টের নিচে একটা মা কুকুর তার বাচ্চাদের নিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। আবার হাঁটতে শুরু করলো। এবার পিছনে আরেকটা পায়ের শব্দ বেশ হালকাভাবে শুনতে পেল। তাকাবে পিছনে? না, আরেকটু দেখা যাক, এই বলে নিজেকে সাহস জোগালো। সামনেই বাড়ির গেট। থমকে দাঁড়ালো। পিছনের পায়ের শব্দটাও থেমে গেল। দৃষ্টি গেট খুলে ভেতরে ঢুকে ঘুরে দাঁড়িয়ে গেটটা বন্ধ করার সময় রাস্তার দিকে তাকালো। তেমন কাউকে দেখতে পেল না। কেবল একটা অল্প বয়সী মেয়ে উল্টোর দিকে বাড়ির পাঁচিলের সামনে দাঁড়িয়ে আছে। ভালো করে মুখটা লক্ষ্য করলো ও। না, অচেনা মেয়ে। রাস্তার দিকে উঁকি মেরে কাউকে দেখতে পেল না। গেট বন্ধ করে বাড়ি এসে কলিং বেল বাজানোর আগে কি মনে হতে দৃষ্টি আবার রাস্তার দিকে তাকালো। অবাক হয়ে দেখলো মেয়েটা এখনও একভাবে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কিছুটা বিরক্ত হয়েই ও গেট খুলে বেরিয়ে মেয়েটার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটা নির্বিকারভাবে তার দিকে তাকিয়ে আছে। একটু বিরক্ত হয়ে দৃষ্টি বলল, কি ব্যাপার? কে তুমি? আমাকে ফলো করছো কেন? মেয়েটা চুপ করে রইল। দৃষ্টি আবার বলল, আমি কিন্তু তোমাকে চিনি না। তুমি কি চেনো আমাকে? না। আশ্চর্য, তাহলে আমাকে ফলো করছো কেন? জানি না। দৃষ্টি হতভম্ব হয়ে গেল। মেয়েটির নিষ্পাপ চোখ দুটো দেখে বেশ কিছু কড়া কথা শোনাতে মায়া লাগলো। একটু নরম গলায় বলল, তোমার নাম কি? স্বর্ণালী। বাড়ি কোথায় তোমার? ওই তো ওই দিকে, ব্যাংকের পাশের গলিতে। তোমাকে তো আমি আগে ওইদিকে ঘোরাঘুরি করতে দেখেছি। বাড়ির লোক জানে? মেয়েটি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দৃষ্টি বলল, ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। অনেক রাত হয়েছে, বাড়ির সবাই নিশ্চয়ই চিন্তা করছে। মেয়েটি যেতে গিয়ে একটু থামল। 2 পা এগিয়ে এসে দৃষ্টির চোখে চোখ রেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ওকে কিছু একটা বলতে গিয়ে দৃষ্টি কেমন যেন অনুভূতি হলো। মেয়েটির চোখ দুটো, চোখের চাহনি ভীষণ চেনা চেনা লাগলো। কোথায় যেন দেখেছে, কোথায়। ভীষণ অস্থির লাগছিল দৃষ্টির। হঠাৎ পিছনে ফিরে মেয়েটি হাঁটতে লাগলো। একটু যেন মরিয়া হয়ে দৃষ্টি ওর সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মেয়েটির বাড়ির সামনে এসে গেল ওরা। মেয়েটি দরজা খুলে ভেতরে ঢুকে গেল। দৃষ্টিও বাড়ি ফিরে এলো। রাতেই স্নেহার সঙ্গে ফোনে কথা বলে রেখেছিল। কলেজ টাইমে বাড়ি থেকে বেরিয়ে দুজনে মিলে স্বর্ণালীর বাড়িতে গেল। কলিং বেলের সুইচ টেপার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছেন একজন মাঝবয়সী মহিলা, স্বর্ণালীর মা। কাকিমা, স্বর্ণালী আছে? আমরা ওর বন্ধু, অনেক দিন ওর সঙ্গে দেখা হয় না, তাই এলাম। ওকে একটু ডেকে দেবেন প্লিজ। ও তো ঘরে শুয়ে আছে, তোমরা ভিতরে এসো, আমি ওকে ডাকছি। ওদের ঘরের ভেতরে নিয়ে এসে উনি দোতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় দৃষ্টি বলল, কাকিমা, 1 মিনিট একটু দাঁড়ান। আসলে আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো।
আসলে বেশ কিছুদিন আগে ওকে আমরা রাস্তায় দেখতে পাই। ডাক দিতে যেন শুনতেই পেল না। সামনে গিয়ে কথা বলতে গেলাম, এমনভাবে পাশ কাটিয়ে গেল যেন চেনেই না। ওর ওই অদ্ভুত আচরণে আমরাও সত্যি অবাক হয়ে গেছিলাম। তাই ভাবলাম যদি আপনার কাছে কিছু জানা যায়। কি হয়েছে ওর কাকিমা? সব সময় এমন চুপচাপ থাকে কেন? ঠিকই বলেছ তোমরা। ও আগে অনেক ছটফটে ছিল, ওই অ্যাক্সিডেন্টটাই ওকে অমূল পাল্টে দিল। অ্যাক্সিডেন্ট? কোন অ্যাক্সিডেন্ট? কি হয়েছিল ওর? এই তো মাস 6 আগেকার কথা। রাস্তা পার হওয়ার সময় একটা বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গিয়েছিল। মাথায় জোর আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে যখন জ্ঞান ফিরল, জানা গেল যে ও চোখে দেখতে পাচ্ছে না। মোটামুটি সুস্থ করে বাড়িতে নিয়ে এলাম। ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। প্রথম প্রথম খালি কাঁদতো, তারপর বেশ চুপচাপ হয়ে গেল। খুব দরকার না হলে কথা বলতো না, নিজেকে একদম গুটিয়ে নিয়েছিল। কিন্তু এখন তো দেখতে পাচ্ছে, সেটা কি করে সম্ভব হলো? আমাদের ভাগ্য সত্যিই খুব ভালো ছিল। তাই কিছুদিনের মধ্যেই হসপিটালের ওই ডাক্তারবাবু আমাদের জানালেন যে আমরা চাইলে আই ট্রান্সপ্ল্যান্ট করাতে পারি। সেক্ষেত্রে ও হয়তো আবার চোখে দেখতে পাবে। আমরা তো যাকে বলে হাতে স্বর্গ পেলাম। এরপরেই অপারেশন করালেন? হ্যাঁ, আর দেরি না করে আমরা আই ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিলাম। কদিন খুব টেনশনে ছিলাম, তারপর আবার সব নর্মাল হয়ে গেল। ও আবার দেখতে পেল। চোখ ঠিক হয়ে যাবার আনন্দে ওর তো আবার আগের মতোই প্রাণচঞ্চল হয়ে ওঠার কথা। কিন্তু তারপরেও ও এরকম অদ্ভুত আচরণ করছে কেন? সেটা তো আমরাও বুঝতে পারছি না। চুপচাপ থাকে, যখন তখন বেরিয়ে যায়। কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস জিজ্ঞেস করলে কোনো জবাব দেয় না। কেন যে এমন করছে, কবে যে ও আবার আগের মতো হবে, আমি শুধু সেই অপেক্ষাতেই আছি। আপনি মন খারাপ করবেন না কাকিমা, সব ঠিক হয়ে যাবে। হয়তো অ্যাক্সিডেন্টের ট্রমাটা কাটিয়ে উঠতে ওর একটু সময় লাগছে। আচ্ছা, ওই হসপিটালের ডাক্তারবাবুর নাম আর ফোন নাম্বারটা একটু লিখে দেবেন? আমরা তাহলে ওনার সঙ্গে এ ব্যাপারে একটু কথা বলতাম। মানে ভালো বন্ধু হিসাবে যদি ওর কোনো উপকারে লাগতে পারি, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন দেব না। তোমরা একটু বসো, আমি এক্ষুনি লিখে আনছি, আর ওকেও ডেকে দিচ্ছি। না না, স্বর্ণালীকে ডাকতে হবে না, ও বিশ্রাম করছে, করুক। অন্য কোনো দিন ওর সাথে গল্প করব। স্বর্ণালীদের বাড়ি থেকে বেরিয়ে ওরা সোজা হসপিটালে গেল। ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে স্নেহার পরামর্শ মতোই দৃষ্টি নিজের পরিচয় দিল স্বর্ণালীর জ্ঞাতি বোন হিসেবে, যে কিনা পড়াশোনার জন্য বাইরে থাকে। এখন বাড়ি ফিরেছে এবং বোনের এত ভালো ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুকে কৃতজ্ঞতা জানাতে এসেছে। ডাক্তারবাবুর কাছে অনুরোধ জানিয়ে ওরা আই ডোনারের নাম ও ঠিকানা জেনে নিল। তারপর ওনাকে অজস্র ধন্যবাদ জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো। এই ডোনারের নাম ঠিকানা কোনো কাজে লাগবে কি? লাগতেও পারে। ইনফ্যাক্ট আমার কেন জানি না মনে হচ্ছে ওখানেই সব রহস্যের জবাব পাবো। তাহলে এখনই চল, ফেলে রাখা ঠিক হবে না। সেই ভালো। আর ঠিকানাটা তো দেখছি আমাদের লোকালিটির কাছেই। চল তাহলে। দুজনে অটোয় উঠল। নির্দিষ্ট জায়গায় নেমে দু একজনকে জিজ্ঞেস করতেই বাড়িটা পেয়ে গেল। একটা একতলা বাড়ি, বেশ চুপচাপ, কেউ আছে কি না বোঝা যাচ্ছে না। ওরা দুজনে ধীর পায়ে দরজার সামনে দাঁড়ালো। কলিং বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো। মিনিট খানেকের মধ্যেই দরজা খুলে দিলেন এক মহিলা, মাঝবয়সী, চোখে মুখে ক্লান্তির ছাপ। তোমরা? ঠিক চিনলাম না তো। আপনি আমাদের চিনবেন না। আসলে আমি তো এখানে থাকি না, কদিন হলো সবে এসেছি। আমি স্বর্ণালীর দিদি।
মহিলা তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলেন। স্বর্ণালী মানে আপনারা যাকে আই ডোনেট করেছিলেন, ও এখন আগের মতো সব দেখতে পাচ্ছে। তাই তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে এলাম। আপনারা আমাদের যা উপকার করলেন, আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। এবার যেন মহিলা ব্যাপারটা বুঝলেন, একটু আলগা হেসে বললেন, ও এই ব্যাপার, এতে কৃতজ্ঞতার কি আছে? মানুষ হিসাবে মানুষের উপকারে লেগেছি, এটা তো আমাদের কর্তব্য। তাছাড়া যেটা আমাদের আর কোনো কাজে লাগবে না, সেটা যদি অন্যের জীবন বাঁচায়, তবে সেটা দিতে বাধা কোথায়? ওই দেখো, তোমরা তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছো। এসো এসো, ভিতরে এসো, বসো এখানে। ওরা ভেতরে ঢুকলো। অত্যন্ত ছাপোষা মধ্যবিত্ত পরিবার, গৃহসজ্জাও খুবই সাদামাটা। স্নেহা চেয়ারে বসলো, দৃষ্টি ঘুরে ঘুরে ঘরটা দেখছিল। আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? মানে আর কাউকে দেখছি না। আমার স্বামী কাজে গেছেন। আর এটা কার ঘর? পাশের ঘরের দরজায় দাঁড়িয়ে ও প্রশ্ন করলো, ওটা আমার ছেলের ঘর, আমাদের একমাত্র সন্তান। চলো ঘরটা তোমাদের দেখাই, এসো। ওরা দুজনেই মহিলার সঙ্গে ঘরটায় ঢুকলো। ছিমছাম ঘর, খাট, পড়ার টেবিল, চেয়ার, আলমারি, আলনা, হাতে আঁকা কয়েকটা ছবি ফ্রেমে বাঁধানো। বেশ গুণী ছেলে। ঘরের চারিদিকে চোখ বোলাতে বোলাতে একদিকে তাকিয়ে দৃষ্টির চোখ যেন আটকে গেল। ও স্নেহার হাতটা চেপে ধরল। ওর অবস্থা দেখে কিছু একটা আন্দাজ করে স্নেহা মহিলাকে জিজ্ঞেস করলো, এই ছেলেটা? ওই তো আমার ছেলে, আমার শুভ। ওর পুরো নামটা? শুভজিৎ। খুব ভালো ছেলে ছিল, পাড়ার সবাই ভীষণ ভালোবাসত। ও আসলে খুব পরোপকারী ছিল তো, সবার ব্যাপারে ছুটতে যেত। দৃষ্টি তখনও এক দৃষ্টি ছবিটার দিকে তাকিয়ে আছে। একটা অল্প বয়সী ছেলের হাসি মুখের ছবি। স্নেহা একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, ভালো ছেলে ছিল এই কথা বলছেন কেন? ও এখন কোথায় থাকে? ও তো নেই, ওর চোখ দুটোই তো ওই মেয়েটিকে ডোনেট করা হয়েছে। কথাটা শুনেই দৃষ্টির শরীরটা টলে গেল। স্নেহা তাড়াতাড়ি ওকে চেপে ধরল। মহিলাটি তখনও বলে চলেছেন, রোজকার মতো কলেজ গেল, বলল তাড়াতাড়ি ফিরবে, কিন্তু আর এলো না। একটা বড় মোটর গাড়ি নাকি ওকে এত জোরে ধাক্কা মেরেছিল যে ও একটু চিৎকার করারও সুযোগ পায়নি। বরাবরই চুপচাপ শান্ত স্বভাবের ছেলে ছিল, তেমনি চুপচাপ চলে গেল। কিন্তু আমি বিশ্বাস করি যেন শুভ আমার কাছেই আছে, ও আমাদের আশেপাশেই আছে। স্নেহা অনুভব করলো দৃষ্টির শরীরটা তখনও থরথর করে কাঁপছে। চোখ দুটো তখনও ছবিটাতেই আটকে আছে। ও দৃষ্টিকে বলল, চল এখান থেকে, আমরা এখন আসি কাকিমা, আবার আসবো। নিশ্চয়ই আসবে মা, অনেক দিন পর আমি কারোর সাথে এত কথা বললাম, বেশ ভালো লাগছে। আবার এসো কেমন। বাড়ির কাছেই পার্কের বেঞ্চে বসে আছে দৃষ্টি আর স্নেহা। দুজনেই চুপচাপ। দিনের আলো একটু একটু করে কমে আসছে। স্নেহাই নীরবতা ভাঙল। তুই ঠিকই বলেছিলি, রহস্যের সমাধান হলো তাহলে। কিন্তু শুভকে, তোর সঙ্গে ওর কি সম্পর্ক ছিল? কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, চিনতাম, ব্যাস এটুকুই। তার মানে? রাস্তায় দেখা হলে শুধু তাকিয়ে থাকতো, প্রায়ই দেখা হতো কিন্তু কোনোদিনই কথা হয়নি। মাঝে মাঝে তো বাড়ির সামনে এসেও দাঁড়িয়ে থাকতো। কোন সময়ের ঘটনা? এই তো গত বছরের ঘটনা। আমি তখন ক্লাস 12-এ পড়ি। কই,
আমাকে তো এ ব্যাপারে কখনো কিছু বলিসনি। বিশ্বাস কর, আমি নিজেও তখনও ঠিকমতো কিছু বুঝতে পারিনি। তারপর হঠাৎ করেই ও আসা বন্ধ করে দিল। ভাবলাম হয়তো আমারই বোঝার ভুল, তাই আর তোকে কিছু বলিনি এ ব্যাপারে। বাড়িতে জানতো এসব? মানে কাকু কাকিমা তো খুব রাগী, তাই শুধু কি রাগী, পিওর স্ট্যাটাস লাভার। তাও মানিয়ে নিতাম, কিন্তু এখন তো দেখছি ওরা চরম মিথ্যেবাদী আর ক্রিমিনালস। এইসব কি বলছিস? মিথ্যেবাদী, ক্রিমিনাল? কেন শুনলি না? একটা বড় মোটর গাড়ি ওকে পিষে দিয়েছিল। হ্যাঁ, সেটা তো অ্যাক্সিডেন্ট ছিল। তার জন্য কাকু কাকিমাকে ব্লেম করছিস কেন? কারণ ওটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না স্নেহা, ওটা খুন ছিল, খুন। ঠান্ডা মাথায় প্ল্যান করা একটা মার্ডার। ওরা ওকে শেষ করে দিল। ওর ওর কী দোষ ছিল বলতো? ওকে শেষ করে দিল, একেবারে শেষ করে দিল। স্নেহা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সন্ধ্যার অন্ধকার পরম মমতায় ওর ওই যন্ত্রণাকে আড়াল করে রাখলো। পরদিন রবিবার সকালে ব্রেকফাস্ট করতে বসেছে দৃষ্টি ও তার বাবা মা। দৃষ্টি চুপ করে টোস্টে মাখন লাগাচ্ছিল। ওর মা কফি বানাতে বানাতে বললেন, হ্যাঁ রে, রিতেশকে তোর মনে আছে? রিতেশ মানে মনোজ আঙ্কেলের ছেলে যে নিউ ইয়র্কে থাকে? হ্যাঁ রে, ও তো ওখানেই চাকরি করছে। দারুণ ভালো ছেলে, এইটুকু বয়সে কত উন্নতি করেছে। হঠাৎ রিতেশের কথা বলছো কেন? কিছু হয়েছে নাকি? হয়নি, তবে হবে। কি হবে? দৃষ্টির মা ওর বাবার উদ্দেশ্যে বললেন, কি গো, তুমিও কিছু বলো। তখন থেকে তো আমি একাই বকে চলেছি। নেক্সট উইকে রিতেশ কদিনের জন্য বাড়ি আসছে, তখন ওদের সবাইকে একদিন ডিনারে ডাকবো। তুমি কিন্তু ফ্রি থাকবে, কোনো কাজ রাখবে না। তোমার বন্ধু তার ফ্যামিলি নিয়ে আসবে, সেখানে আমি কি করব? আর তাছাড়া নেক্সট উইকে টিউশন মিস করা যাবে না। কদিন পরেই আমার এক্সাম আছে। তোমার থাকাটা খুবই এসেনশিয়াল। সেটাই তো বুঝতে পারছি না, আমি এতটা এসেনশিয়াল হচ্ছি কেন? বড্ড বেশি তর্ক করিস। ওকে আসল কথাটা বলেই দাও না, তখন থেকে দুজনে বকবক করে যাচ্ছ। সেই ভালো। শোনো, মনোজ আর আমি ঠিক করেছি রিতেশের সঙ্গে তোমার বিয়ে দেবো। ওর মতো ভালো ছেলে আর খুঁজে পাওয়া যাবে না। সেই ব্যাপারে পাকা কথা বলতেই ওরা আসবে। তবে তোর কলেজের এক্সাম শেষ হওয়ার আগে কিচ্ছু হবে না। ওরা তাই এঙ্গেজমেন্টটা সেরে রাখতে চায়। দৃষ্টি অবাক হয়ে গেল। কই, আমাকে তো এ ব্যাপারে তোমরা কখনো কিছু বলনি। ওর বাবা বেশ গম্ভীর হয়ে জবাব দিলেন, বলার দরকার হয়নি তাই বলিনি, এখন বললাম। জানলে, মেন্টালি প্রিপেয়ার থেকো। ওদের সামনে আমার মান সম্মান বজায় রেখো, ব্যাস। মাখন লাগানো টোস্ট হাতে নিয়ে দৃষ্টি চুপ করে বসে রইল। ওর মা ওকে আলতো ঠেলে দিয়ে বলল, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতে খাবারটা নিয়ে বসে আছিস। কি হলো তোর? কি এত ভাবছিস? দৃষ্টি একটু ইতস্তত করে বলল, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা? দৃষ্টি খুব ঠান্ডা গলায় দৃঢ়ভাবে জবাব দিল, এই বিয়েটা আমি করতে পারবো না। কারণটা জানতে পারি? নিশ্চয়ই। এর কারণ আমি অলরেডি এনগেজড। হোয়াট? ঘরের মধ্যে যেন বাজ পড়ল। ওর মা চেঁচিয়ে উঠলেন, কি বলছিস এসব? কে সে? কবে হলো এসব? আগে তো বলিসনি। আগে বলার দরকার হয়নি, তাই বলিনি। এখন বললাম, শুনলে, জানলে, এবার মেন্টালি প্রিপেয়ার্ড হও। আর মনোজ আঙ্কেলকে বলে দাও সত্যিটা। রিতেশ যেন আবার আমার জন্য শুধু শুধু এখানে না আসে, কারণ
আমি ওকে এন্টারটেন করতে পারবো না, ব্যাস। শাট আপ! তীব্র স্বরে চেঁচিয়ে উঠলেন দৃষ্টির বাবা। ওর মা তাড়াতাড়ি তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। দৃষ্টি নির্বিকারভাবে টোস্ট খেতে লাগলো। ওর মা ছুটে এলেন মেয়ের কাছে। এসব কি পাগলামি হচ্ছে? কিভাবে কথা বলছিস তুই আমাদের সঙ্গে? এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? কি হয়েছে কি তোর? আমরা তোর জন্য কি না করেছি তার এই প্রতিদান দিচ্ছিস? আচমকার আগে ফেটে পড়ল দৃষ্টি। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছ। সত্যি তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, এমন কিছু করেছো যার জন্য আজ আমি নিজের কাছে ছোট হয়ে গেছি, অপরাধী হয়ে গেছি। আমার জীবনের সবথেকে বড় ভুল, সবথেকে বড় অপরাধ, আমি তোমাদের মেয়ে। আজ এই পরিচয়টা আমাকে শুধু লজ্জা দেয়, লজ্জা। দৃষ্টির এই অচেনা রূপ ওর বাবা মাকে হতভম্ব করে দেয়। ওর মা বললেন, কি? কিসের লজ্জা? এসব কি বলছিস? তুমি জানতে চাইছিলে না সে কে? সে হলো শুভজিৎ। তোমরাও তাকে চেনো। কে শুভ? আমরা ওই নামে কাউকে চিনি না। চেনার কি দরকার? কি বা স্ট্যাটাস ছিল ওর? সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, বেকার, কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ভালো ছেলে, ভদ্র পরোপকারী ছেলে। অ্যাটলিস্ট তোমাদের রিতেশের চেয়ে তো অনেক বেটার। তুমি কার সঙ্গে কার তুলনা করছো? মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেল নাকি? কোথায় থাকে ওই বেয়াদব ছেলেটা? দৃষ্টি খুব ঠান্ডা স্বরে বলল, কোথায় আর থাকবে বাবা? তোমরা যেখানে পাঠিয়েছো সেখানেই আছে। তার মানে? সত্যি তোমাদের মেমরি এত উইক? মাত্র কয়েক মাস আগের কথা। বাবা, তোমার মোটর গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলাম। কী অ্যাক্সিডেন্ট তা তখন অবশ্য খুলে বলনি, কিন্তু আজ আমি জানি তোমার গাড়িতে সেদিন একটা ছেলে চাপা পড়েছিল। ইনফ্যাক্ট তাকে তো ইন্টেনশনালি চাপা দেওয়া হয়েছিল, তাই তো? ওর বাবা মা যেন বোবা হয়ে গিয়েছিলেন। কিছু বলার বা করার ক্ষমতা যেন লোপ পেয়ে গিয়েছিল। ওর কি দোষ ছিল বাবা? কোনোদিন কাছে আসেনি, কথাও বলেনি, কোনোভাবেই বিরক্ত করেনি, শুধু তাকিয়ে থাকতো, আমাকে দেখতো। তাতেই তোমরা এত বড় শাস্তি দিয়ে দিলে? আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। এইসব ছেলেরা কতটা ডেঞ্জারাস হয় তোর কোনো আইডিয়া নেই। তোমাদের থেকেও বেশি ডেঞ্জারাস? নিজের মেয়ের ভালো করতে গিয়ে একটা সত্যিকারের ভালো ছেলের ক্ষতি করলে, ওর বাবা মায়ের কোল খালি করে দিলে। এত বড় অধিকার তোমাদের কে দিল? ওর মা ওকে কিছু একটা বলার চেষ্টা করতেই দৃষ্টি হাত তুলে থামতে ইশারা করলো। খুব স্পষ্ট ভাষায় জানালো, ভবিষ্যতে আমার কোনো ব্যাপারে তোমরা ডিসিশন নেবে না। আমার লাইফ, আমার ফিউচার আমি ফাইনালি ডিসাইড করব। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বাবা মায়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে এক ঝলক তাকিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে গেল। কলিং বেলের শব্দে দরজা খুলে এত সকালে দৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বর্ণালীর মা বেশ অবাক হলেন। তুমি এত সকালে? কাকিমা, স্বর্ণালী কোথায়? ওর সঙ্গে একটা জরুরি কথা আছে। ও তো নিজের ঘরেই আছে, তুমি ভেতরে এসো। দৃষ্টিকে নিয়ে স্বর্ণালীর মা ওর ঘরে গেলেন। স্বর্ণালী খাটে বসে একটা বই পড়ছিল। দৃষ্টিকে দেখে উঠে দাঁড়ালো, কিন্তু কিচ্ছু বলল না, চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। স্বর্ণালীর মা বললেন, তোমরা কথা বলো, আমি বরং কাজ সারি গিয়ে। স্বর্ণালীর মা চলে যেতেই দৃষ্টি স্বর্ণালীর হাত ধরে ওর সামনে বসলো আর ওর চোখে চোখ রেখে বলল, আই এম সরি শুভ, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে।
বাবা আর মাকে গাড়ির অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু কথা বলতে শুনেছিলাম। তখন সত্যিই বুঝিনি যে ওরা তোমার ব্যাপারেই। আমি ওদের হয়ে ক্ষমা চাইতে আসিনি শুভ। ওরা যে অন্যায় করেছে, যে পাপ করেছে, তার শাস্তি ওরা পাবেই। আমি এসেছি তোমার কাছে আমার নিজের কথা বলতে। সেদিন যা বলতে পারিনি, বলার সাহস হয়নি, সেই কথাটাই বলতে এলাম। এতগুলো কথা বলে দৃষ্টি একটু থামলো। স্বর্ণালী তখনও এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে আছে। শুধু দু চোখের চাহনিতে একটা খুশির আভাস, একটু যেন জল চিকচিক করছে। সেদিকে তাকিয়ে দৃষ্টি আবার বলল, তুমি হঠাৎই একদম হারিয়ে গেলে, আর দেখতে পেতাম না তোমাকে। খুব খারাপ লাগতো, ফাঁকা ফাঁকা লাগতো। এক এক সময় মনে হতো আমার দিক থেকে কোনো সাড়া না পেয়েই হয়তো তুমি দূরে সরে গেছো। কষ্ট হতো, নিজের ওপর খুব রাগ হতো। বিশ্বাস করো, তোমায় কোনো দিন ভুলতে পারিনি। তোমার এই চোখ দুটো, এই নিষ্পাপ চাহনি আমি ভুলিনি। আমি যে তোমাকে কতখানি। স্বর্ণালীর হাত দুটোকে শক্ত করে ধরে গাঢ় গলায় দৃষ্টি বলল, শুভ, আমি তোমাকে ভালোবাসি। সেদিনও বুঝেছিলাম, কিন্তু বলতে পারিনি। আজ আর কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমি শুধু তোমার শুভ, শুধুই তোমার। স্বর্ণালী অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করলো। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। দৃষ্টি পরম মমতায় দু হাত দিয়ে স্বর্ণালীর চোখের জল মুছিয়ে দিল। চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো দৃষ্টি। স্বর্ণালীও উঠে দাঁড়ালো। ওর মুখে একটা আলগা হাসি। দৃষ্টি বলল, তুমি এভাবেই আমার সঙ্গে থেকো শুভ, সব সময়, সারা জীবন। তোমার এই জায়গাটা শুধু তোমার জন্যই সযত্নে বাঁচিয়ে রেখেছি, আর রাখবো। এ কথা বলে দৃষ্টি দরজার দিকে পা বাড়ালো। স্বর্ণালী হঠাৎ অজ্ঞান হয়ে খাটের ওপর লুটিয়ে পড়ল। দৃষ্টি ছুটে গিয়ে ওকে ধরে সাবধানে শুইয়ে দিল। একটা শব্দ পেয়ে স্বর্ণালীর মা রান্নাঘর থেকে ছুটে আসেন। স্বর্ণালীর মাথায় হাত বুলিয়ে দৃষ্টি ওর মাকে বলল, আর কোনো চিন্তা নেই কাকিমা, স্বর্ণালী এবার একদম ভালো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। দৃষ্টি বেরিয়ে এলো স্বর্ণালীদের বাড়ি থেকে। বাইরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরা শ্বাস নিল। আজ ওর নিজেকে খুব হালকা বোধ হচ্ছে। মনটা একটা অদ্ভুত ভালো লাগায় ভরে গেছে। ধীরে ধীরে পা চালালো দৃষ্টি। হঠাৎই আবার সেই একই অনুভূতি, কিন্তু না, এবার আর কোনো অস্বস্তি নয়। আজ ওর ভীষণ ভালো লাগছে। মৃদু হেসে চারপাশে তাকালো। অনুভব করলো ভালোবাসায় ভরা একজোড়া নিষ্পাপ চোখের দৃষ্টি যা ওকে ঘিরে রেখেছে। নিজেকে উজাড় করা ভালোবাসা দিয়ে শুভ ঘিরে রেখেছে, আগলে রেখেছে তার দৃষ্টিকে। শুভর ভালোবাসাকে সঙ্গী করে দৃষ্টি এগিয়ে চলল ভবিষ্যতের পথে। দ্য শর্টিজ অফিসিয়াল প্রেজেন্টস আমাদের এই সপ্তাহের নিবেদন শাশ্বতী মুখার্জির গল্প অবলম্বনে শুভ দৃষ্টি। লেখিকা শাশ্বতী মুখার্জি একজন গৃহবধূ হওয়ার পাশাপাশি মঞ্চাভিনয়, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও অঙ্কন শিল্পে নিজের পারদর্শিতার পরিচয় দিয়েছেন। এছাড়াও কণ্ঠশিল্পী হিসেবে আমাদের বিভিন্ন গল্পে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তার লেখা গল্পগুলির মধ্যে থেকে একটি ভৌতিক গল্প আজ আমরা শোনাবো আপনাদের। এই গল্পের প্রচারের জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ মুম্বাই নিবাসী বিশিষ্ট লেখিকা নীলাঞ্জনা সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ অয়ন চক্রবর্তীর কাছে। গল্প পাঠে রয়েছেন শাশ্বত দেবনাথ। গল্পের সাথে জড়িত সকল ঘটনা ও চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল নেই, আর থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় ও অনিচ্ছাকৃত। দ্য শর্টিজ অফিসিয়াল কোনো রকম ভৌতিক বা অতিলৌকিকতাকে প্রশ্রয় দেয় না।
লেখক ও লেখিকারা গল্পে রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এই বিষয়গুলির ব্যবহার করেছেন। আশা করি আমাদের সমস্ত শ্রোতারা খোলা মনে এই নিবেদন গ্রহণ করবেন এবং আমাদের পূর্ণ সমর্থন করবেন।